আসসালামু আলাইকুম। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলা, অন্যদিকে ইরানের পাল্টা মিসাইল, ড্রোন এবং আঞ্চলিক আক্রমণ। হামলা চলছে তেহরান থেকে তেল আবিবে, বাহরাইন থেকে কুয়েতে, এমনকি মার্কিন ঘাঁটিগুলোতেও। এর মাঝে ইরানের রাজনীতিতে একটি বড় পরিবর্তন ঘটেছে। দেশটির নতুন সর্বোচ্চ নেতা হয়েছেন মুজতবা আলী খামেনি। এই মুজতবা আলী খামেনি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেজপুত্র। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি যুদ্ধের ভয়াবহ মানবিক ক্ষতির বিষয়টি তুলে ধরেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত ৯,৬৬৯টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৭,৯৪৩টি আবাসিক ভবন, ১,৬১৭টি ব্যবসায়িক ভবন। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ৮ দিনের যুদ্ধে নিহত হয়েছে ১২০০-র অধিক এবং আহত হয়েছে ১০,০০০-এরও বেশি, যা এই সংঘাতকে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসের সবচাইতে বড় মানবিক বিপর্যয়ের একটিতে পরিণত করেছে। এই যুদ্ধ একতরফা নয়, ইরানও পাল্টা আঘাত করছে। ইরানের বিপ্লবী গার্ড ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, গত ২৪ ঘন্টায় তারা ধ্বংস করেছে 4টি মার্কিন থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই থার্মাল হাই অল্টিটিউড এয়ার ডিফেন্স সিস্টেম বা থার্ড আমেরিকার সবচাইতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর অন্যতম। সারা বিশ্বে আমেরিকা এই ধরনের সর্বমোট 20টির মতো থার্ড মোতায়েন রেখেছে। একদিনে অর্থাৎ গত 24 ঘন্টায় 4টি থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রিমার্কেবল ঘটনা। এই আকাশ প্রতিরক্ষাগুলো পুনরায় সক্রিয় করতে কিংবা নতুন করে তৈরি করতে আমেরিকার কয়েক বছর সময় লাগবে এবং এই সময়টাতে মধ্যপ্রাচ্য অত্যন্ত দুর্বল অবস্থায় থাকবে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার উপস্থিতি অত্যন্ত দুর্বল অবস্থায় থাকবে। এছাড়াও ইরান মিসাইল ছুড়েছে তেল আবিবে, মধ্য ইসরায়েলে, উত্তর ও দক্ষিণ ইসরায়েলে। একটি ক্লাস্টার মিসাইলে ছিল 24টি ছোট ছোট বোমা বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই ক্লাস্টার বোমাগুলো ইরান নতুন করে ছাড়ছে। এগুলো অনেকটা দীর্ঘ বা বিস্তৃত একটি অঞ্চল নিয়ে তার ধ্বংসযজ্ঞ চালায়। ইসরায়েল মূলত তাদের ভেতরের ধ্বংসযজ্ঞ বা ক্ষয়ক্ষতির পরিসংখ্যান বা ছবি প্রকাশ হতে দেয় না এবং কোনো বাসিন্দা এগুলো ছবি বা ভিডিও করে ছেড়ে দিলে, অনলাইনে তুলে দিলে তাদেরকেও গ্রেফতারের আওতায় নিয়ে আসে, আইনের আওতায় নিয়ে আসে। তারপরে অনেকে এই ছবিগুলো দেয় এবং এগুলোর ভিডিও এবং ছবিগুলো বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং সর্বশেষ যেটি জানা যায়, মধ্য ইসরায়েলে হামলায় 2 জন নিহত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে। দর্শক, ইসরায়েল যত বড় হামলাই হোক তাদের আহত এবং নিহতের বিষয়গুলোকে ঢেকে রাখার চেষ্টা করে। তারপরও এবার তারা নিজেরাই স্বীকার করলো এখানে 2 জন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। এছাড়াও হিজবুল্লাহ যুদ্ধের নতুন ফ্রন্ট খুলেছে। ইরানের মিত্র হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকেও আক্রমণ চালাচ্ছে। জানা গিয়েছে, হিজবুল্লাহর হামলায় 2 জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে এবং আরও 1 জন আহত হয়ে পরবর্তীতে মারা গিয়েছে। ইসরায়েলি মিডিয়া বলছে হিজবুল্লাহ এখন নতুন কৌশল নিয়েছে। তাদের লক্ষ্য উত্তর ইসরায়েলের বসতিগুলোতে হামলা করে সেখানকার মানুষকে পালাতে বাধ্য করা, এবং এটি অনেকটা প্রতিশোধের জন্য নেওয়া হচ্ছে। কারণ ইসরায়েলও লেবাননের উত্তর অংশে অর্থাৎ ইসরায়েলের দক্ষিণ দিকে যে অংশটি লেবাননের রয়েছে সেই অংশ থেকে বিমান হামলা করে লক্ষ লক্ষ মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে এবং হিজবুল্লাহ এখন ঠিক তারই প্রতিশোধ নিচ্ছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ড্রোন হামলা হয়েছে। কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরান ড্রোন হামলা করেছে। এছাড়া ইরাকের এরবিল বিমানবন্দরে, বাহরাইনে, এমনকি রিয়াদের মার্কিন দূতাবাসের কাছেও ড্রোন হামলা হয়েছে এবং এরপর যুক্তরাষ্ট্র রিয়াদে থাকা কূটনীতিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে। এই যুদ্ধের সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে জ্বালানি খাতে। বাহরাইনের রাষ্ট্রীয় কোম্পানি বাপকো এনার্জিস তাদের তেল সরবরাহে ফোর্স মাজিউর ঘোষণা করেছে, কারণ ইরানি হামলায় তাদের তেল শোধনাগারগুলোতে আগুন লেগে গিয়েছে। অন্যদিকে সৌদি কোম্পানি সৌদি আরামকো 2টি তেল ক্ষেত্রে উৎপাদন বন্ধ করে দিয়েছে। এই ফোর্স মাজিউর আসলে এমন একটা চুক্তি, যে চুক্তিতে যখন কোনো তেল কোম্পানি বা কোনো রাষ্ট্র তেল বিক্রি করার চুক্তি করে তখন তারা কিছু অ্যাডভান্স নেয় এবং বিনিময়ে তারা তেল দেওয়ার জন্য বাধ্য থাকে। কিন্তু সেই চুক্তিতে এমন একটি ধারা থাকে যেখানে কোনো অনিবার্য কারণবশত কোনো প্রাকৃতিক দুর্যোগে কিংবা জরুরি যুদ্ধ পরিস্থিতিতে, যেটা কারোই হাতে নেই, এমতো অবস্থায় উৎপাদন ব্যাহত বা সরবরাহ ব্যাহত হলে তারা টাকাও দেয় না এবং সেই
তেলটাও দেয় না, এবং এই ক্ষেত্রে সেই রাষ্ট্র বা কোম্পানির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলাও করা যায় না। তো বাহরাইন সেই সুযোগটি নিয়েছে, তারা তেল দিচ্ছে না এবং বিনিময়ে যে টাকাগুলো তারা নিয়েছে সেটাও ফেরত দিচ্ছে না। অপরদিকে সৌদি আরবের আরামকো দুটি তেল স্থাপনা থেকে উৎপাদন বন্ধ করে দিয়েছে, এবং এর কারণ হিসেবে সম্ভবত হরমুজ প্রণালী বন্ধ এবং ইরানের হামলাকেই দেখানো হবে। এদিকে হরমুজ প্রণালী সংকট বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে বড় ধাক্কা এবং আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। 23 থেকে 27% বিশ্বের তেল এবং 30% গ্যাস এই সমুদ্রপথ দিয়ে চলাচল করে। এটি প্রায় এখন বন্ধ অবস্থায় পড়ে আছে, ঝুঁকিতে পড়েছে নিরাপত্তা। প্রতিদিন 20 মিলিয়ন ব্যারেলেরও বেশি তেলের সরবরাহ বন্ধ হয়ে আছে, এবং এই সংকটটি 1973 সালের তেল নিষেধাজ্ঞা এবং 1990 সালের কুয়েত যুদ্ধের পর সবচাইতে বড় সংকট হিসেবে কেউ কেউ বলছেন, এবং কেউ কেউ বলছেন এই সংকটটি সেই সমস্ত সংকটের চাইতেও বেশি। 1973 সালের তেল নিষেধাজ্ঞায় সৌদি আরব রাষ্ট্রগুলোকে একত্রিত করে এবং ইসরায়েলের ফিলিস্তিনের ওপর হামলা এবং আরব ইসরায়েল যুদ্ধ, এবং সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে সমর্থন দেওয়ার বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা জারি করে। তখন পশ্চিমা দেশগুলো ইউরোপ আমেরিকাতে গাড়ির সামনে ঘোড়া লাগিয়ে দিয়ে তারা তাদের আধুনিক দামি স্পোর্টস কারগুলো চালিয়েছিল। তেলের সংকট এত বৃদ্ধি পেয়েছিল যে একটা মহামন্দার পরিস্থিতি চলে গিয়েছিল। বলা হচ্ছে এখনকার এই পরিস্থিতি তার চেয়েও কঠিন। এমনকি 1990 সালে ইরাক যখন কুয়েতে আক্রমণ করে তখনও তেলের দাম বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এবারের এই সংকট তার চেয়েও বেশি এবং তার চেয়েও বড় আকারে দেখা দিয়েছে। ইতিমধ্যেই তেলের দাম $120 পার ব্যারেল, এবং এটি $150 চলে যাওয়ার সময়ের ব্যাপার মাত্র, এবং ধারণা করা হচ্ছে খুব দ্রুতই এটি $200 চলে যেতে পারে। এর মাঝেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন মোস্তফা খামেনি। তিনি প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। ইরানের নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান আলী লারিজানি বলেছেন, দেশের এই সংকটময় সময়ে মোস্তফা আলী খামেনি কার্যকর নেতৃত্ব দিতে পারবেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, রাশিয়া ভবিষ্যতেও ইরানের নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকবে। এবং চীনও মন্তব্য ব্যক্ত করেছে। চীন বলেছে এই যুদ্ধ বন্ধ করতে হবে। বেইজিং জানিয়েছে ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সম্মান করা উচিত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সব জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে, অধিকাংশ মিসাইল লঞ্চার ধ্বংস করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন যদি তা সত্যি হতো তাহলে ইরান এখনও বড় আকারে হামলা চালাতে পারত না। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। মার্কিন গণমাধ্যম বলছে মাত্র এক সপ্তাহেই যুদ্ধের খরচ $6 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে $4 বিলিয়ন গিয়েছে মিসাইল প্রতিরক্ষা ও ইন্টারসেপ্টরে। এই যুদ্ধের শুরু থেকেই আকাশপথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক আক্রমণ চালিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল প্রথম 48 ঘন্টাতেই আঘাত এনেছে 1250টি লক্ষ্যবস্তুতে। 72 ঘন্টার মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 1760-তে। অন্যদিকে ইসরায়েলের ডিফেন্স ফোর্স প্রথম দিনেই তাদের ইতিহাসের সবচেয়ে বড় বিমান অভিযান চালিয়ে 500 লক্ষ্যবস্তুতে হামলা করে। সাম্প্রতিক 24 ঘন্টায় আবারও পশ্চিম ও মধ্য ইরানে 400-রও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এই হামলার লক্ষ্যবস্তু ছিল তেলের ডিপো, ব্যালিস্টিক মিসাইল লঞ্চার, অস্ত্র কারখানা, এমনকি দক্ষিণ ইরানের গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস। এই বন্দর আব্বাসে মাত্র 5 মিনিটে 10টি বিমান হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। দর্শক, হামলা হয়েছে ইরানের পানি বিশুদ্ধকরণ প্লান্টে এবং ইরানের তেল ডিপোগুলোতে। এই তেল ডিপোগুলোতে রপ্তানির জন্য তেল রাখা হতো না, এখানে তেল থাকতে হচ্ছে ইরানের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য। এগুলোতে হামলার মাধ্যমে ইসরায়েল এবং আমেরিকা মূলত ইরানকে উস্কে দিল যাতে ইরান আরব দেশগুলোর তেল স্থাপনাগুলোতে, তেল ডিপোগুলোতে হামলা চালায়। অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা এই যুদ্ধকে আরও বেশি বিস্তৃত এবং মধ্যপ্রাচ্যের সকল দেশগুলোকে এই যুদ্ধে জড়িয়ে ফেলতে চাইছে। এছাড়াও পানি শোধনাগার বা ডিস্যালিনেশন সেন্টারে হামলা করা হয়েছে। এই পানি বিশুদ্ধকরণ কেন্দ্রগুলোতে সাগরের পানি নিয়ে এসে লবণাক্ত মুক্ত করে সাধারণ মানুষের জন্য সরবরাহ করা হয়। তারা সেই পানিগুলো পান করে এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করে। মূলত ইরানের মোট পানির চাহিদার মাত্র 30% এই ডিস্যালিনেশন সেন্টার থেকে সরবরাহ করা হয়। অপরদিকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, বাহরাইন এই আরব দেশগুলোতে সুপেয় পানি 90 থেকে 60% সরবরাহ করা হয়
এই ডিস্যালিনেশন সেন্টার থেকে। মূলত ইসরায়েল এই হামলাগুলো চালিয়ে ইরানকে বাধ্য করছে ইরানও যেন আরব রাষ্ট্রগুলোর পানি শোধনাগারগুলোতে হামলা করে এবং আরব রাষ্ট্রগুলো যেন বাধ্য হয় ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। দেখা যাক ইরান এই পরিস্থিতিতে কী পদক্ষেপ নেয়। যদিও ইরান ইতোমধ্যেই বাহরাইনের তেল শোধনাগার এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। একটি চাঞ্চল্যকর সংবাদ এই মুহূর্তে, সেটি হচ্ছে বিশেষজ্ঞরা লক্ষ্য করেছেন হামলার গতি কমে গিয়েছে। যুদ্ধের প্রথম কয়েকদিন পরই একটি বিষয়ে বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করে, মার্কিন ইসরায়েলি হামলার গতি অনেকটাই কমে গিয়েছে। গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলছে দৈনিক হামলা 55 থেকে 65% পর্যন্ত কমে গিয়েছে। বিশ্লেষকরা বলছেন এর কারণ হতে পারে যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণজনিত সমস্যা, গোলাবারুদের মজুত কমে যাওয়া এবং দুর্বল পরিকল্পনা। দর্শক, আপনারা জানেন যুদ্ধ বিমানগুলো একটা নির্দিষ্ট সময় ওড়ার পর তাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হয় এবং একটা ফ্লাইট পরিচালনা করার পর যুদ্ধ বিমানগুলোকে বিশ্রাম দিয়ে পরবর্তী উড্ডয়নের জন্য বা ফ্লাইটের জন্য রেডি করতে হয়। এবং এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রচুর পরিমাণে বিশ্বে যুদ্ধ জড়িয়ে আছে। ছোটোখাটো সংঘাতে সে অস্ত্র দেয়, সংঘাতগুলোকে উস্কে দেয়, বিভিন্ন দেশের ভেতরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে অস্ত্র দেয়। এছাড়াও ইউক্রেন যুদ্ধে অনবরত অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং এর পরবর্তীতে ইরান যুদ্ধে এসে কিন্তু যুক্তরাষ্ট্র অনুভব করছে তার অস্ত্রের ভাণ্ডারে টান পড়েছে। এছাড়া ইসরায়েলকে অনবরত অস্ত্র দিচ্ছে ফিলিস্তিনের সাধারণ মানুষকে হত্যা করার জন্য। তো মোটামুটি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এখন বুঝতে পারছে তাদের অস্ত্রের সংকট রয়েছে। এই জন্য তারা কিন্তু আগের মতো যুদ্ধের শুরুতে যেভাবে তারা ব্যাপক হারে হামলা চালিয়েছিল সেভাবে হামলা করছে না। এছাড়াও বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধের পরিকল্পনা অত্যন্ত দুর্বল। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র যা চাইছিল ইরানের যে শীর্ষ নেতৃবৃন্দ আছে তাদেরকে বোমা হামলার মাধ্যমে হত্যা করে নতুন নেতৃবৃন্দকে হত্যার হুমকি দিয়ে আলোচনায় বাধ্য করা এবং অসম্মানজনক এবং ইরানের স্বার্থবিরোধী চুক্তিতে ইরানের নেতৃবৃন্দকে বাধ্য করার একটা প্রস্তুতি কিংবা একটা পরিকল্পনা নিয়ে আমেরিকা আক্রমণ শুরু করে। কিন্তু শীর্ষ নেতৃবৃন্দের 49 জনকেই যখন তারা মেরে ফেলে, হত্যা করতে সক্ষম হয় বিমান হামলার মাধ্যমে, তারপরও ইরান দমে না গিয়ে সে কিন্তু যুদ্ধ চালিয়ে যায়। এবং তখন মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে আবার পরিকল্পনা সাজায় যুদ্ধটিকে দীর্ঘ করার জন্য। এজন্যই প্রথমে তারা যুদ্ধটিকে কয়েকদিনের মধ্যে, সপ্তাহের মধ্যে, এরপরে 4 সপ্তাহের জন্য, এখন তারা বলছে যুদ্ধ যতদিন প্রয়োজন চলবে। অর্থাৎ তাদের পরিকল্পনা সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। এবং ইরান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যতই বলুক যে ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো বেশিরভাগই ধ্বংস করা হয়েছে, কিন্তু ইরান এখনও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করে রেখেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ড্রোনগুলো, সর্বাধুনিক ড্রোনগুলোকে ভূপাতিত করছে। যদিও ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলোকে ভূপাতিত করতে পারছে না, এর কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানগুলো স্টেলথ, তারা রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা নিয়েই আসে। এবং এই স্টেলথ বিমানগুলো কিন্তু ইরানের আকাশসীমার ভেতরে ঢোকে না, তারা বাইরে থেকে প্রিসিশন অ্যাটাক গাইডেড মিউনিশন অর্থাৎ এমন সব বোম, স্মার্ট বোম ব্যবহার করে যে বোমাগুলো ইরানের আকাশসীমার বাইরে থেকে নিক্ষেপ করা হয় এবং এই বোমাগুলো নিজেরাই গাইড হয়ে কিংবা স্যাটেলাইট গাইডেন্স ব্যবহার করে কিংবা টিভি গাইডেন্স ব্যবহার করে কিংবা ক্যামেরা গাইডেন্স ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। যেহেতু বিমানগুলো ইরানের আকাশসীমায় প্রবেশ করে না, ইরানের রাডারগুলোর সীমা তাকে ডিটেক্ট করতে পারে না, কিংবা সেই বিমানগুলো ইরানের রাডার সীমার বাইরে থেকে হামলাগুলো চালিয়ে ফেরত যায়। তবে যারা যে সমস্ত আকাশযান অর্থাৎ ড্রোনগুলো ইরানের আকাশসীমায় প্রবেশ করে, ইরানের বিভিন্ন স্থাপনার ছবি তোলার জন্য, স্থাপনাগুলোকে খুব ভালোভাবে নজরদারিতে রাখার জন্য, হামলার লক্ষ্যবস্তু নির্দিষ্ট করার জন্য যে সকল গোয়েন্দা বিমানগুলো আসে তাদেরকে কিন্তু ইরান ঠিকই আঘাত করছে এবং ভূপাতিত করছে। এবং এর জন্যই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দিকে যেভাবে আসছিল সেভাবে এখন হামলা করতে পারছে না। সব কিছু মিলিয়ে এখন প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ কি দীর্ঘস্থায়ী হবে? ইরান থেকে আলী লারিজানি কিন্তু বলেছেন যে এই যুদ্ধকে 6 মাস টেনে নেওয়ার মতো সক্ষমতা ইরানের রয়েছে। অর্থাৎ পরিস্থিতি যে দাঁড়িয়েছে, ইরান এভাবে 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে পারবে বলে তারা ঘোষণা দিয়েছে। অন্যদিকে ইসরায়েল ঘোষণা দিয়েছে আরও প্রায় 4 থেকে 6 সপ্তাহ ইসরায়েল এই যুদ্ধ চালানোর পরিকল্পনা করছে। অর্থাৎ তারা যে শর্ট টাইমে এসে আঘাত করে যুদ্ধ জয় করে ফেলবে সেই পরিস্থিতি থেকে তারা বেরিয়ে এসেছে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আরও 4 থেকে 6 সপ্তাহের পরিকল্পনা প্রস্তুত করছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিন্তু বলেছেন যুদ্ধ যতদিন প্রয়োজন ততদিন চলবে। তাই এই যুদ্ধ কি দীর্ঘস্থায়ী হবে কিনা নির্দিষ্টভাবে বলা যায় দীর্ঘস্থায়ী হবে, অন্তত
আগামী কিছুদিনের মধ্যে যে থামছে না এটা নিশ্চিত। এখন প্রশ্ন হচ্ছে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে হরমুজ প্রণালীর যে সংকট, তেলের যে সংকট, সেটি কোথায় যাবে? নিশ্চিতভাবে তেলের দাম, এই ভিডিও যখন করছি আজকে 9 মার্চ, হয়তো বা কিছুদিনের মধ্যেই $120 থেকে ব্যারেল, দিনও না হয়তো বা আজকের মধ্যেই $150 ব্যারেলও চলে যেতে পারে এবং এটা $200 যেয়ে ঠেকবে। সেক্ষেত্রে প্রত্যেকটা দেশে তেলের দাম প্রায় দ্বিগুণের বেশি হয়ে যাবে, পরিবহন খরচ বৃদ্ধি পাবে এবং তেল এবং গ্যাস পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সার এবং বিভিন্ন ধরনের রাসায়নিক উৎপাদনও বন্ধ হয়ে যাবে, অনেকটা কমে যাবে, কারণ সার উৎপাদনে গ্যাসের প্রচুর ব্যবহার করা হয় এবং সার গ্যাস যখন বন্ধ থাকবে তখন দেখা যাবে যে কৃষি উৎপাদনটা ব্যাহত হবে। এর দীর্ঘমেয়াদে এমন হতে পারে অনেক দেশে খাদ্য সংকটও দেখা দেবে এবং যে পরিমাণ খাদ্য থাকবে, যেহেতু জ্বালানি তেলের দাম অনেক বেশি, দেখা যাবে যে সেগুলো পরিবহনে অনেক বেশি খরচ হবে, অর্থাৎ খাদ্যের দাম স্বাভাবিকের চাইতেও কয়েকগুণ বৃদ্ধি পাওয়া যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এমতো অবস্থায় সাধারণ মানুষের জন্য খুব একটা সুসংবাদ নেই। তারা সামনের দিনগুলোতে হয়তো বা তাদের দুর্দশা আরও বেশি দীর্ঘায়িত হবে। এখন এই মুহূর্তে মধ্যপ্রাচ্য হয়তো বা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাচ্ছে, যেখানে আরবরা একজোট হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানে হামলা করতে পারে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের তেলের ডিপোগুলো এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে, যদি ইরানের প্রতিশোধ নিতে আরব দেশগুলোতে হামলা চালায়, যুদ্ধটা মধ্যপ্রাচ্যে একদম ছড়িয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে বাকি যে তেলের উৎপাদনগুলো আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, তারা যে তেল উৎপাদন করতো সেখানেও নিশ্চিতভাবে ইরান হামলা করবে এবং সারা বিশ্বেই তেলের একটি ব্যাপক সংকট দেখা দেবে। দেখা যাক ইরান তার প্রতিরোধটাকে কতটুকু চালিয়ে নেয়। যদিও এখন পর্যন্ত ইরান যথেষ্ট শক্তভাবে প্রতিরোধ চালিয়ে নিচ্ছে। গতকালকে ইরান ঘোষণা দিয়ে প্রায় দ্বিগুণের বেশি মিসাইল হামলা করেছে আগের দিনগুলোর চাইতে। অন্যদিকে ইসরায়েল বলছে, যেটা আমি আগেও বললাম, আরও 5 সপ্তাহ যুদ্ধ চালানোর প্রস্তুতি তারা নিচ্ছে। তাই বিশ্লেষকরা মনে করছেন যে এই সংঘাত মাত্র শুরু, আর যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকেই কাঁপিয়ে দিতে পারে। দর্শক, আপনাদের কি মনে হয় যুদ্ধর পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? বাংলাদেশের এমতো অবস্থায় কী করণীয় তেল সংকট মোকাবেলায় এবং খাদ্যপণ্য এবং কৃষি এবং সার পণ্যর দাম বৃদ্ধিতে বাংলাদেশ সরকার কী ব্যবস্থা নিতে পারে? দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্য মতামত কমেন্ট সেকশনে জানান এবং সাথে থাকুন। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।